আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, চলো সেটা একটু আমরা দেখে নিই। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ে জলবায়ু পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানার আগে আমাদের ছোট ছোট কিছু বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। ধারণার প্রথম পর্যায়ে আমি যেটা তোমাদেরকে ধারণা দিচ্ছি সেটা হচ্ছে আবহাওয়া। আবহাওয়া জিনিসটা কি একটু খেয়াল করো। কোন স্থানে বায়ুমণ্ডলের স্বল্প সময়ের তাপমাত্রা, চাপ, বায়ু প্রবাহ, আর্দ্রতা ইত্যাদি অবস্থাগুলো হলে আবহাওয়া। কোন স্থান বলতে সেটা আমাদের চট্টগ্রামও হতে পারে, ঢাকা হতে পারে, বিশ্বের যে কোনো প্রান্ত হতে পারে। তো স্বল্প সময় বলতে যতটুকু বোঝাচ্ছে সেটা একদিনের হতে পারে, 2 দিনের হতে পারে, 1 সপ্তাহের হতে পারে। তার মানে কোনো একটা স্থানে অল্প একটা সময়ের মধ্যে আমার ওই জায়গার তাপমাত্রা, স্থান, বায়ু প্রবাহ, আর্দ্রতা ইত্যাদি অবস্থাগুলো পর্যবেক্ষণ করার পরে আমি যা পাবো সেটা হচ্ছে কি আবহাওয়া। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এবার দেখো আবহাওয়ার পরের যে বিষয় সম্পর্কে আমাদের ধারণা প্রয়োজন সেটা হচ্ছে কি জলবায়ু। জলবায়ু বলতে আমি কি লিখেছি একটু বোর্ডে তোমরা খেয়াল করো। কোন স্থানে অনেক বছরের সামগ্রিক আবহাওয়া হলো জলবায়ু। কোন স্থান বলতে সেটা কি, সেটা আমাদের চট্টগ্রাম, ঢাকা, বাংলাদেশ, বিশ্বের যে কোনো দেশ হতে পারে। অনেক বছরের তার মানে আমি একটা নির্দিষ্ট স্থানে যদি সেটা বছর, অনেক বছর বলতে এখানে সেটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, এমনকি 20-30 বছর হতে পারে, অনেক বছর, সেটা সামগ্রিক আবহাওয়া। এই যে আমাদের এখানে অল্প কয়েকদিনের অল্প সময়ের আমরা আবহাওয়ার সম্পর্কে আলোচনা করছিলাম, এই আবহাওয়াটা বিবেচনা করে অনেক বছরের অবস্থান যদি আমি আলোচনা করি সেটা হচ্ছে কি আমার জলবায়ু। তোমরা বুঝতে পেরেছো? আমি আবার একটু সহজ করে বুঝিয়ে দিই। এই যে অল্প সময়ের আবহাওয়াটা ধীরে ধীরে অল্প সময় হতে 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 বিস্তৃত ব্যাপক কয়েক বছরের আবহাওয়া মিলে হচ্ছে আমার কি ওই স্থানের কি জলবায়ু। এই আবহাওয়া এবং জলবায়ু আমাদের স্বাভাবিক জীবনকে খুবই প্রভাবিত করে। স্বাভাবিক আবহাওয়া এবং জলবায়ু আমাদের জীবনকে স্বাভাবিক রাখে। আর আবহাওয়া এবং জলবায়ু যদি অস্বাভাবিক হয়ে যায় তখন আমাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ধীরে ধীরে কিন্তু তোমরা হয়তো বা বুঝতে পারবে যে ধীরে ধীরে বাংলাদেশের জলবায়ু কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু বাংলাদেশের না, বিশ্বের যে কোনো দেশের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। এই জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে সেটা সম্পর্কে আমরা এখন মূল অংশে যাব। একটু তোমরা খেয়াল করো, পাঠ্যবইয়ের পার্ট 1-2 যে অধ্যায়টা আছে, যে অংশটা আছে পৃথিবীর বায়ুমণ্ডল, তোমরা সবাই পাঠ্য বই খুললে সপ্তম অধ্যায়ে চতুর্থ অধ্যায় জল পরিবর্তন বলে পার্ট 1 ও 2 এর মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলের যে অংশটা আছে সেটি নিয়ে আমি এখন আলোচনা করি। তোমরা সবাই ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলে যে পৃথিবীর সৃষ্টির শুরুতেই গরম ছিল, খুবই উত্তপ্ত ছিল। এই উত্তপ্ত পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে 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 একটা সময় পৃথিবীর বাইরের যে অংশ, যে একটা বায়বীয় পদার্থ দ্বারা পৃথিবীর সৃষ্টি হয়েছিল, পৃথিবীর আবরণ সৃষ্টি হয়েছিল। এই বায়বীয় অংশটিকে আসলে বলা হয় মূলত বায়ুমণ্ডল। দেখো আমি সেই কথাটি এখানে তোমাদেরকে বোর্ডে লিখেছি যে এই বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে, সেটি মূলত কি বায়ুমণ্ডল। আমরা যে পৃথিবীতে বাস করতেছি, আমরা যে ভূপৃষ্ঠে রয়েছি, এই যে চারপাশে ভূপৃষ্ঠের যে বাইরের অংশটা, যে বায়বীয় অংশটি তারা ঘিরে আছে, সেটাই মূলত বায়ুমণ্ডল। দেখো এখন এই বায়ুমণ্ডল মূলত কি কি জিনিস দিয়ে গঠিত, কি কি জিনিস দিয়ে গঠিত আমরা একটু খেয়াল করি। দেখো সবাই বোর্ডে, এই বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন এবং অক্সিজেন দিয়েই তৈরি। আমাদের এই বায়ুমণ্ডলটা মূলত এই প্রথম 2টা গ্যাস দিয়ে তৈরি। এই প্রথম 2টা গ্যাসে এই বায়ুমণ্ডলে বেশি রয়েছে। তাছাড়াও আরো জলীয় বাষ্প, তারপর ধূলিকণা, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এগুলো রয়েছে। কিন্তু মূলত সবচেয়ে বেশি রয়েছে নাইট্রোজেন এবং অক্সিজেন নামক 2টা গ্যাস। এই যে বায়ুমণ্ডল, এই তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এই বায়ুমণ্ডলটা মূলত পৃথিবীর আমরা কতটুকু পর্যন্ত বিবেচনা করা যেতে পারে, কিংবা বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়েছে। দেখো ভূপৃষ্ঠ থেকে আমরা যেখানে অবস্থান করতেছি, এই ভূপৃষ্ঠ থেকে কয়েকশো কিলোমিটার উপরে পর্যন্ত দেখা যায় বায়ুমণ্ডলটা বিস্তৃত। আরো তোমরা খেয়াল করবে যে আমরা এখন এখানে স্বাভাবিকভাবে শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছি। পৃথিবীর এই অংশের মধ্যে বায়ুমণ্ডল অপেক্ষাকৃত ঘন, কিন্তু যখন আমরা ধীরে ধীরে উপরের দিকে যেতে থাকবো, তোমরা অনেককে খেয়াল করবে যখন মানুষ
পাহাড়ের চূড়ায় যেতে থাকে তখন সাথে কি করে অক্সিজেন নিয়ে যায়। কেন? যখন ভূপৃষ্ঠ থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে আমাদের বায়ুমণ্ডলটা হালকা হতে থাকে, বায়ুমণ্ডল অস্বাভাবিক হতে থাকে। দেখো এখন আমরা এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলকে মূলত কয়টি স্তরে ভাগ করা হয়েছে? এই বায়ুমণ্ডলকে মূলত 4টা স্তরে, অনেকগুলো স্তরে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রধান 4টা স্তর দেখো, এই প্রধান 4টা স্তর সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। দেখো এই আলোচনার সুবিধার জন্য আমি তোমাদের পাশে একটি চিত্র অঙ্কন করেছি। এই চিত্র থেকে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে যে বায়ুমণ্ডলের স্তরগুলি কিভাবে ক্রমান্বয়ে একটার উপর একটা বিস্তৃত হয়েছে। দেখো পৃথিবীর এই যে বায়ুমণ্ডল, এই পৃথিবীর বায়ুমণ্ডলকে মূলত 4টা স্তরে ভাগ করা হয়েছে: ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল এবং তাপমণ্ডল। তোমরা একটু সবাই চিত্রের দিকে খেয়াল করো। এটা ধরো ভূপৃষ্ঠ, যেখানে আমি তুমি অবস্থান করতেছি। এই ভূপৃষ্ঠের ঠিক উপরের স্তর, উপরের স্তরকে বলা হয় কত? উপরের স্তরকে বলা হয় তোমার ট্রপোমণ্ডল। এই ভূপৃষ্ঠের ঠিক উপরের স্তরটাকে বলা হয় ট্রপোমণ্ডল। এই ট্রপোমণ্ডলে মূলত যে গ্যাসগুলো, স্বাভাবিক গ্যাস যেগুলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো এই ট্রপোমণ্ডলে রয়েছে। তারপরে আমরা যে স্বাভাবিক ঘটনাগুলো দেখি, বৃষ্টি, ঝড়, কুয়াশা, মেঘ, ঘূর্ণিঝড়, এই স্বাভাবিক ঘটনাগুলো এই ট্রপোমণ্ডলেই ঘটে। তোমরা সবাই বুঝতে পেরেছো? এই অংশটা একটু খেয়াল করো। এই অংশের মধ্যে, ট্রপোমণ্ডলের মধ্যে আমাদের জীবনের স্বাভাবিক ঘটনাগুলি এখানে ঘটে। সুতরাং তোমরা সবাই বুঝতে পারছো যে ভূপৃষ্ঠ থেকে ঠিক উপরের স্তরে গেলে যে অংশটা, সেটাকে আমরা বলবো কি ট্রপোমণ্ডল। এখন দেখো খেয়াল করে একটু, এই ভূপৃষ্ঠ থেকে ঠিক 11 কিলোমিটার পর্যন্ত, 11 কিলোমিটার আমরা যেখানে অবস্থান করতেছি তার ঠিক 11 কিলোমিটার পর্যন্তই ভূপৃষ্ঠের প্রথম স্তরটা হচ্ছে কি ট্রপোমণ্ডল। এবং যতগুলি স্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর রয়েছে কি ট্রপোমণ্ডল। বুঝতে পেরেছো? এবার আসো, ঠিক ট্রপোমণ্ডলের উপর থেকে শুরু করে ঠিক 39 কিলোমিটার পর্যন্ত, আমি আবার তোমাদেরকে বলতেছি, ট্রপোমণ্ডল থেকে শুরু করে ঠিক 39 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশটা হচ্ছে কি বলা হয় কি স্ট্রাটোমণ্ডল। স্ট্রাটোমণ্ডল, এই স্ট্রাটোমণ্ডলে একটা গ্যাস রয়েছে, যে গ্যাসটা আমাদেরকে সূর্যের ক্ষতিকারক রশ্মি হতে আমাদেরকে রক্ষা করে। সেই গ্যাসটার নাম কি হচ্ছে ওজোন গ্যাস। বুঝতে পেরেছো? এবার দেখো ট্রপোমণ্ডলের ঠিক উপরের স্তরে ধীরে ধীরে যখন আমি আর একটু উপরের স্তরে যাবো, স্ট্রাটোমণ্ডলের ঠিক উপরের স্তরটাকে বলা, এই যে ছিল এটা স্ট্রাটোমণ্ডল, এটা ঠিক উপরের স্তরটাকে বলা হয় মেসোমণ্ডল। এটাকে ঠিক বলা হয় কি মেসোমণ্ডল। তোমরা একটু সবাই আবার চিত্র দিকে খেয়াল করো। ভূপৃষ্ঠের যে অংশটা, সেটার উপরের স্তর ট্রপোমণ্ডল, ট্রপোমণ্ডলের ঠিক উপরের স্তর স্ট্রাটোমণ্ডল, স্ট্রাটোমণ্ডলের ঠিক উপরের স্তর কি মেসোমণ্ডল। দেখো এই স্তর থেকে ধীরে ধীরে মেসোমণ্ডল থেকে ধীরে ধীরে বায়ুর তাপমাত্রা আমার কমতে থাকে। সবাই বুঝতে পেরেছো? এবার আসো মেসোমণ্ডলের ঠিক উপরের স্তর যেটা, সেটাকে বলা হয় কি তাপমণ্ডল। এখানে বলতে গেলে আমরা যেখানে বায়ু নিচ্ছি, বায়ুটা আমরা যে নিঃশ্বাস নিতে পারতেছি, ঠিক মেসোমণ্ডলের উপরের স্তর যে তাপমণ্ডল, এই তাপমণ্ডলে বলতে গেলে বায়ু প্রায় শূন্য। এখানে কোনো বলতে গেলে বায়ু থাকেই না। এই স্তরের মধ্যে আমরা এক ধরনের তরঙ্গের নাম নিশ্চয়ই শুনেছি, বেতার তরঙ্গ। এই বেতার তরঙ্গে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। সবাই তাহলে বুঝতে পেরেছো? আমি সংক্ষেপে আবার একটু পৃথিবীর বায়ুমণ্ডলকে যে স্তরে ভাগ করা হয়েছে সেগুলোর নাম এবং আবার একটু বলে দিচ্ছি। তপমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল। তাহলে শিক্ষার্থীরা, আমি আজকে এতটুকু পর্যন্তই তোমাদের শেষ করছি। তোমাদের কাজ হচ্ছে এখন বাসার মধ্যে মূলত যে কাজগুলো আমি তোমাদেরকে দিচ্ছি সেগুলো হচ্ছে তোমরা একটু পড়বে, বাসায় শিখবে আবহাওয়া কি, জলবায়ু কি, তারপর বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডল কি কি পদার্থ দিয়ে তৈরি, এবং বায়ুমণ্ডলকে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটি স্তরে বর্ণনা, বিস্তারিত বর্ণনা তোমরা পাঠ্যপুস্তকে পাবে। তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই অধ্যায় নিয়ে। ঠিক আছে? ভালো থেকো। আল্লাহ হাফেজ।